আমি বাইরে থেকে তোমাদের সব কথাই শুনেছি। পদ্ম, বেটা আর বউয়ের সম্পর্ক ভালো করতে হলে তোমাকে যে একটুখানি যত্নার্থী করতেই হবে মা। দেখো মা, আমি আমার বেটা তার বউয়ের যত্নার্থী কিভাবে করব, তাদের কিভাবে শিক্ষা দেব, সেটা তুমি দয়া করে আমার উপরে ছেড়ে দাও। মধুরবাবু আর চটকু কি সব জায়গায় তার বেটার সঙ্গে তার বউকে পাঠাচ্ছে বলে আমার বেটার বউকে যে তাদের সঙ্গে পাঠাতে হবে এমন তো কোথাও নেকা নেই। আর আমি জানি নে যদু আর দারিকা গিয়ে ময়নকে কি এমন বজলো যে সে এখন উল্টো গান গাইছে। তবে দেখো মা, একটা কথা কিন্তু আমি তোমাকে স্পষ্ট করে কয়ে দিচ্ছি, এমন চলতে থাকলে কিন্তু বউ একদিন হাতের বাইরে চলে যাবে, আর তখন কিন্তু আমরা কেউ কেঁদে কুল কিনারা পাবো না। পদ্ম, তোমার মনে আছে মা, তুমি সৌর ঘরে গেলে তোমার পরাণখানা কেমন কাঁদতো? জেদ করে তুমি এই বাড়িতে চলে এসেছিলে, মনে আছে মা? তাহলে বউয়ের বেলায় এত কড়া শাসন কেন? কেন কেমন ভাবে বাঁধনে বাঁধছ? একখানা কথা আমি কিন্তু কয়ে দিচ্ছি পদ্ম, বউ যদি বিগ্রহে তাহলে কিন্তু তোমার দোষেই বিগ্রহে, আমার জন্যই নয়। পদ্ম, সবকিছু জোর করে করানো যায়নি মা, ভালোবাসতেও হয়। আমি আমার কথা কইলু, এরপর তোমার সিদ্ধান্ত, তুমি যা ভালো বুঝবে করবে। আর সত্যি কইতে আমি আর বড়নাথ বউকে নিয়ে তোমাকে কোনোদিনও কিছুটি কইব না। তুমি কি বোধ শক্তি একবারে হারিয়ে ফেলেছ? মা গুরুজন পদ্মমায়ের সামনে দাঁড়িয়ে তুমি এইসব কথা? আমি সত্যি বুঝতে পারি না, আমি কিচ্ছু বুঝতে পারি না। ও মহেন দাদা, আমরা কি কালকেই শিকারে যাবো গো? হ্যাঁ, কালকেই তো যাবো আমরা, কিন্তু তার আগে একবার জঙ্গলটা কিন্তু ভালো করে দেখে আসতে হবে। কোথায় কি আছে না আছে সবকিছু তো দেখতে হবে। আজ পথে যদুটা আমাদেরকে ছেড়ে পাশের তালুকে চলে, ভাল লাগে বলতো ওকে ছাড়া। আমি এতবার করে বললুম আমি সঙ্গে যাই, সে তো শুনলই না। যদু দাদা এখন ঘুরে ঘুরে তালুকের কাজ করবে, আর আমরা এখানে বসে বসে আনন্দ করি। ভালো লাগে বলো তো? আহা দাদা, আমরা তো তোমার শরীর সুস্থ করার জন্যই এখানে এসেছি, আর তুমি কিনা ছুটে ছুটে নিজে সব কাজ করবে, তা কখনো হয়? হ্যাঁ, যদু দাদা অন্য তালুকে আছে আর আমরা এখানে আনন্দ করছি, সেটা আমারও ভালো লাগছে না। যদু দাদা ওখানে একা একা। ও মহেন দাদা, একটু বন্দুকখানা দাও না গো, একটু হাতে ধরে দেখি। বলে কি দেখো, বন্দুক নেবে? নে, শক্ত করে ধরবি কিন্তু। এরকম এরকম। পেশানো লেটেলদের একটু বেশি বেশি করে নুচি দিস, আর তাছাড়া এখনো তো অনেক তালে সাজাতে হবে। হ্যাঁ গো দিদি, আমি দিয়েছি, তাও তুমি একবার দেখে নাও। ও দিদি, কইছিলুম তেনাদেরকে কে গিয়ে খাবারগুলো দেবে কর্নে? বৌঠানরা বোধ হয় পালকি আর বেয়ারাদের খাবার বাড়ছেন, তো এখনো দিচ্ছেন না কেন? এতজন রয়েছে, আমি গিয়ে একবার দেখি বরং। তুমি তোমার টাউর পকেট ডাকো নে। দাঁড়া,
আর ডাকতে হবে না, সে দূরে দূরে থাকতে পারছে না বেশিক্ষণ, জানিস তো। ওই দেখ। তুমি যে কি কমনি গো দিদি। টাটা, উঠবো। বউকে ছেড়ে দূরে দূরে বেশিক্ষণ থাকতে পারছো না বুঝি? বৌঠান, আমি এসেছি লেটেল আর বেয়ারাদের খাবার নিয়ে যেতে। আপনাদের সব বাড়া হয়ে গেছে তো? দাড়িকাকে তো দেখেছেন, সে এখন বন্দুক নিয়ে পড়েছে, কোনো দিকে খেয়াল নেই। তা কি করবে বলো ভাই, তার তো আর বিয়ে হয়নি। যে বউ কেমন আছে তো দেখার জন্য কনে কনে ছুটে আসবে। বৌঠান, আপনি যে কি কাণ্ড করেন না, এবার কিন্তু আমায় সত্যি সত্যি পালাতে হবে। পালাই সাত, পালাবে কেন? তা শোনো, তুমি যদি পালিয়ে যাও তার আগে কিন্তু আমাকে বলো, আমি লুকিয়ে লুকিয়ে পেছনকে নিয়ে আসবো। বৌঠান, আপনি আমার খাবারের থালাগুলো দিন তো, দিন। তা ভাই, আমার কাছে তো লজ্জা কিসে না? বললেই তো হয় সত্যি কথা কেন, যে বউকে দেখতে এসো। বৌঠান, বৌঠান, আপনি তো জানেন সে কথা ঠিক নয়। প্রসন্নকে আমি এখনো সেভাবে দেখি না বৌঠান। তবে হ্যাঁ, আমি দায়িত্ব যখন নিয়েছি, ওর যাতে কোনো অসম্মান বা কষ্ট না হয় সে আমি নিশ্চয়ই দেখব। প্রসন্নকে আমি এখনো সেভাবে দেখি না বৌঠান। তবে হ্যাঁ, আমি দায়িত্ব যখন নিয়েছি, ওর যাতে কোনো অসম্মান বা কষ্ট না হয় সে আমি নিশ্চয়ই দেখব। পেছন্ন কি হয়েছে? কাঁদিস না লক্ষ্মী বোন আমার, কাঁদিস না। চারপো এমন দাঁড়ার মানুষ নয় যে তোকে দূরে টেলে পেলে দেবে। তুই দেখিস, চারপো ঠিক একদিন তোকে কাছে টেনে নেবে, দেখিস। কাঁদিস না। কই রে হরিয়া, উদান শিগগির আয়, শিগগির আয়। আরে পা চালায়, মালপত্র তো, মালপত্র তো। পেন নাম হইয়াকে, আমি কৃষ্ণধন মিত্তি, এখানকার নায়ক। আচ্ছা আচ্ছা দাসু দাদা, পালকি কিন্তু এখান থেকে সোজা অন্দরেই যাবে। কৃষ্ণধন বাবু, আগে হ্যাঁ কথা, এরা খুব কাজের লোক, এই পাশের আদিবাসী গ্রামেই থাকে। আপনাদের যা প্রয়োজন সব ওদের বলবেন, সব ব্যবস্থা করে দিবে। আমি আবার ওই খাজনাদের কাজে অন্য গ্রামে যাব তো। বেশ বেশ বেশ, তা বলছিলাম এরা দুজনে কি ভালো করে দলাই মলাই করতে পারে? পারবো একে। বেশ, তাহলে এখান থেকে সোজা আমার ঘরে আসবি তোরা দুজনে। অনেকটা পথ এসেছি আর গায়ে অনেক ব্যথা আমার। যে আগে কথা, আগে আপনাদের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে, সেখানে গিয়ে আপনারা বিশ্রাম নেন। আর ওই বৌরানীদের জন্য চিন্তা করবেন না, সেখানে আমার আলাদা লোক রাখা আছে। নায়ক মশাই, আপনি থাকেন কতদূর? তা ওই রোজ 2 হবে। ও, তাহলে আপনি আর দেরি করবেন না, আপনাকে অনেকখানি পথ ফিরতে হবে। আমাদের দেখাশোনার জন্য তো আপনার লোকজন রইলই, আপনি রওনা হয়ে যান। সে কি হয় নাকি, আপনারা সবে এলেন, একটু থিতু হন, তারপর না হয় আমি যাব। কলকাতা থেকে তো এখন এদিকে কেউ আসেই না। আচ্ছা নায়েব মশাই, বলছি এখানে আশেপাশে দেখবার মতো কি কি জায়গা আছে? এই হরিয়ার বুধিয়া আপনাদের সব দেখিয়ে দিবে, ওরা সব জানে, আপনারা একদম চিন্তা করবেন না। আর সঙ্গে গৌরানীরা আছে কিনা, সেই জন্য আমি ওদের উপরেই দায়িত্বটা দিয়েছি। আপনারা বরঞ্চ এবার একটু বিশ্রাম করুন, আমি ওই রাতের খাবারের ব্যবস্থাটা করি। সেই ভালো, সেই ভালো। আচ্ছা দাদা, চলো আমরা ভিতরে গিয়ে দেখি কেমন ব্যবস্থা হয়েছে। হ্যাঁ দারিকা, চল। কৃষ্ণধন বাবু,
আপনি আর সত্যি আমাদের জন্য দাঁড়াবেন না। এখানে সব ব্যবস্থা আমরা নিজেরাই বুঝে শুনে নেব। আপনি রওনা হন। আচ্ছা জি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাঙে না গেল কোনো কিছু, অতি সাবধানে নিয়ে যাবি। এই কৃষ্ণধন বাবুকে ধরেই শিকারের ব্যবস্থাটা করতে হবে। কে? কাহার পদশব্দ শুনিতেছি? সদাশিব, এখানে এসো। তোমরা শব্দ শুনিতে পাইতেছ? না তো সাহেব। ঠিক আছে, যাও তোমরা। স্পষ্ট শুনিতেছি কেউ যেন পায়ে গহনা পরিয়া ছুটিয়া বেড়াইতেছে, অথচ কাহাকেও দেখিতে পাইতেছি না। এ কেমন অদ্ভুত ঘটনা! এ কেমন জন সাহেব বাবু, কি ব্যাপার? আপনাকে এমন অস্থির দেখাচ্ছে। সব ঠিক আছে তো? এখানে কোনো বিপদ আপদ হয়নি তো? বাবু, একটা শব্দ আমাকে বড় অস্থির করিয়া তোলে। এখানেও সেই শব্দ পাইতেছি। শব্দ? হ্যাঁ। কিসের শব্দ? আই ক্যান্ট এক্সপ্লেন প্রপারলি। আপনাদের মহিলারা পায়ে এক প্রকার গহনা পরিয়া থাকেন, যেটা পরে হাঁটা চলা করিলে এক ধরনের শব্দ হয়। পায়ের মল, যা থেকে ছমছম শব্দ আসে। বাবু, ওই শব্দ আমি এখানে সমস্ত জমিতে শুনিতে পাই, আজও শুনিলাম, কিন্তু আমি ছাড়া আর কেহ সে শব্দ শুনিতে পায় না। আমাকে বড় অস্থির করিয়া দিতেছে বাবু। Is it some kind of madness? বাবু, আমি কি উন্মাদ হইয়া যাইতেছি? জন সাহেব, এই খোলা জমি, গঙ্গা থেকে হাওয়া আসে, গাছপালার ফাঁক দিয়ে কত রকম আওয়াজ আসতে পারে, তা কি ঠিক আছে? আর আপনি সারাক্ষণ মন্দির নিয়ে ভাবনা চিন্তা করছেন, তাই এসব আওয়াজে হয়তো আপনার মনে হচ্ছে আপনি পদশব্দ শুনেছেন। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আর যদি আমার কথা মানেন, তাহলে এ কথা বাইরে কাউকে বলবেন না। জানেনই তো, ব্রাহ্মণ সমাজ একটা ছুতো খুঁজছে আমাদের কাজে বাধা সৃষ্টি করার জন্য। বাবু, এই সামান্য বিষয়ে আমার অস্থির হইয়া পড়া উচিত নয়। আই আন্ডারস্ট্যান্ড। বাবু, আপনি আসিয়াছেন, ভালোই হইয়াছে। আসুন আসুন, দেখিবেন মন্দিরের কাজ কিরকম হইতেছে। আসুন। না জন সাহেব, আমি এখানে তদারকি করতে আসিনি। আমি এসেছি জানতে যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তা গর্ভগৃহের কাজটা শুরু হয়ে গেছে দেখছি। ইয়েস, আমি মন্দিরের একটা পূর্ণাঙ্গ চিত্র আঁকিয়াছি। আসুন আসুন, দেখিবেন। আসুন, এই দেখুন। বাহ, তা মা এই নকশা দেখেছেন? রানীমা? না, উনি তো শুধু গর্ভগৃহের চিত্র দেখিয়েছেন। উনি চাহিয়েছেন এমন এক মন্দির যেখানে আসলে মানুষের মনে ভক্তির উদ্রেক হয়।
আপনি এই নকশা লইয়া যান, রানীমাকে দেখাইবেন আর কহিবেন আমরা আপ্রাণ চেষ্টা করিব রানীমাকে তাহার মনোমতো মন্দির গড়িয়া দিতে। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা। মা আমি এসো মতুর, এসো ভেতরে এসো। তা কাজকর্ম কেমন দেখলে তুমি? সাহেব কেমন কাজ করছেন? মা কাজকর্ম খুব ভালো এগোচ্ছে, আর জন সাহেব নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন। মা আপনি তো মন্দিরের বাইরেটা দেখেননি, আমি তাই আপনার জন্য এই আঁকা নকশাখানা এনেছি। আপনি দেখুন তো মা, দেখুন। জানো তো মতুর, মাঝে মাঝে আমার মনে হয় এত বিরোধিতা, এত কথা, এসবের কি কোনো প্রয়োজন আছে? কিন্তু তারপর যখন ভাবি এই মন্দিরেই একদিন মা বসবাস করবেন, তখনই তো আমার জীবন সার্থক হবে, তাই না বাবা? হ্যাঁ নিশ্চয়ই হবে মা। দেখবেন এই মন্দিরে না একদিন বহু লোকে আসবে। হ্যাঁ, আর আমি বলছি একদিন আপনাকে লোকে মনে রাখবে এই মন্দিরের জন্য। আর আর সেদিন ওই ব্রাহ্মণ সমাজের প্রতি সঠিক জবাব দেওয়া হবে। মতুর, আমি শুধু মায়ের আদেশ পালন করতে চাই, আর কিচ্ছুটি চাই না আমি। মা যে এই জগৎ সংসারে আমাকে নির্বাচন করেছেন তেনার দেবালয় প্রতিষ্ঠা করার জন্য, তাতেই আমি ধন্য হয়ে গিয়েছি। কারোর কাছে যে আমার কিচ্ছুটি বেমান করবার নেই, কাউকে দোষও দেবার নেই। আমি শুধু চাই ওই মন্দিরে যেন মা স্বয়ং বসবাস করে, আর কিচ্ছুটি চাই না।
জয় মা।